শুরু করছি তোমাকে চাই লিখনিতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা 23। কিরিসের মুখে কোনো ভাব নেই, শুধু চোখ স্থির। কিরিস নিম্নস্বরে বলে, বয়স কত? 25। কিন্তু মাথাটা খুবই হাইপার স্যার। মেয়েদের নিয়ে আগ্রহটা আজও হয়নি। কয়েক মাস আগে নাকি গ্রামের এক মেয়ের পেছনে ঘুরেছিল। নামটা বাদ দিয়েছে সবাই ভয় পেয়ে। কিরিস বলে, আর এখন এখন ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছে। শুনেছি কারোর সঙ্গে দেখা করতে আসবে শিগগিরই। কিরিসের আঙুল ধীরে ধীরে কপের কাপে টোকা দেয়, চোখে ঠান্ডা আগুন। আমি জানি সে কাদের সাথে দেখা করতে চায়। মার কিছু বলতে চায়, কিরিস হাত তোলা থামিয়ে দেয়। তুমি তাকে নজরে রাখো। ওর এক পা ঢাকা নামলে খবর চাই। আর যারা তার পাশে আছে তাদের নামও আমার টেবিলে আনো। ইয়েস বস। কিরিস দাঁড়িয়ে জানালার দিকে যায়। বাইরে সূর্যের আলো, কিন্তু তার চোখে সে আলো ঢোকে না। কিরিস নিজের মনে ধীরে বলে, একটা সাপ যদি একবার ফোঁস করে ওর মাথা কেটে ফেলাই শ্রেয়। মার্ক শান্তভাবে মাথা নেড়ে বেরিয়ে যায়। 1 ঘন্টা পরে কিরিস নিজের বাড়িতে উঠে চলে যায় শহরের দিকে। পেছনে সিটে ফাইল আর ল্যাপটপ, সামনে ড্রাইভার নীরব। ফোন বেজে ওঠে। মার্ক বলে, বস, আন্ডারওয়ার্ল্ডের সাইড এর আজকের মিটিং আপনাকে ছাড়া করা হচ্ছিল। আমি বাতিল করে দিয়েছি। কিরিস শান্ত গলায় বলে, ভালো করেছ। বাকি কাজগুলো আমি দুপুরে অফিসে গিয়ে শেষ করব। গাড়ি গতি নেই। সামনে ভেসে ওঠে রয় চৌধুরী গ্রুপ এট বিল্ডিং। কাছের দেওয়ালে সূর্যের প্রতিফলন, আর লবিতে দাঁড়িয়ে থাকা ডজনখানেক গার্ড। দুপুরের আগে সে চেম্বারে বসে যায়। টেবিলে কাগজপত্র সাজানো। স্কেয়ার সেক্রেটারিরা ভেতরে বাইরে ঘুরছে। একটা মিটিং শেষ, আর একটা শুরু। সিকিউরিটিরা ভেতরে বাইরে ঘুরছে। একটা মিটিং শেষ, আর একটা শুরু। কিরিসের কণ্ঠে ঠান্ডা কঠোরতা। এই প্রজেক্টের অনুমোদন আমি নিজেই দিচ্ছি। আর ফাইনাল পেমেন্টটা কাল সকালে ক্লিয়ার করো। আমি বিলম্ব চাই না। সবাই চুপ, শুধু ইয়েস স্যার ধ্বনি প্রতিধ্বনি হয় ঘরের ভেতর। সাইন করে শেষ ফাইলটা বন্ধ করতে ঘড়িতে বাজে দুপুর 2টো। সে চেয়ারে হেলান দিয়ে বসে, চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নেয়। এরপর কিরিস বাড়ি ফিরতে রাত করে সবাই হলরুমে বসে আছে। কিরিসকে আসতে দেখে আনোয়ার সাহেব বললেন, এই এই তো এলি, আজ বেশ দেরি করলে। কিরিস শান্ত গলায় বলে, কিছু জরুরি কাজ ছিল অফিসে। এখন সব ক্লিয়ার। সুপ্রিয়া বলে, তুই খেয়েছিস কিছু? হ্যাঁ, একটু অফিসেই। তাহলে ফ্রেশ হয়ে আয়, আমি ডিনার রেডি করছি, সবাই খেতে আসো। তুই যা বাবা, ফ্রেশ হয়ে আয়। কেস উপরে চলে যায়, আর সবাইও রাতের খাওয়ার প্রস্তুতি নিতে থাকে। রাত প্রায় 10:30। রায়চৌধুরী বাড়িটা দিনের কোলাহল শেষে এবার নিস্তব্ধ হয়ে এসেছে। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসেছে। হাসি, গল্প, খাবারের গন্ধে ভরে আছে পুরো ঘর। কেরিস আজ পুরোপুরি স্বাভাবিক। শার্টের হাতা গুটিয়ে বসেছে। প্লেটে ভাত তুলে ধীরে ধীরে খাচ্ছে। মুখে কোনো রাগ, ক্লান্তি বা গম্ভীর ভাব নেই, যেন আজকের সে এক সাধারণ মানুষ। কোনো দুনিয়ার ভয় নেই তার মধ্যে। লিসিও ওখানেই বসে। খাওয়ার সময় কিরিসের দিকে বিশেষ নজর দেয়নি, কিন্তু তার মন অজান্তেই জানে, এই মানুষটা যখনই আশেপাশে থাকে চারপাশের বাতাস বদলে যায়। খাওয়া শেষ হলে সবাই ধীরে ধীরে রুমে চলে যায়। আনোয়ার সাহেব বললেন, চলো, আজ সবাই অনেক ক্লান্ত। সকালে তাড়াতাড়ি উঠতে হবে। সবাই শুভরাত্রি জানিয়ে চলে যায়। বাড়িটা কিছুক্ষণের মধ্যেই নীরব হয়ে পড়ে। রাত তখন প্রায় 11টা। হালকা বাতাস বইছে, চাঁদের আলো ছড়িয়ে পড়েছে পুরো উঠানে। লিসি একা বেলকনিতে দাঁড়িয়ে রাতের জামা পরে আছে। হালকা সাদা রঙের ঢেউ খেলানো কাপড়, চুলগুলো খোলা, হাওয়ায় উড়ছে ধীরে ধীরে। হঠাৎ নিচের দিক থেকে কিরিসের পায়ের শব্দ। ধীরে ধীরে সে উপরে উঠে আসে। হাতে মোবাইল, কিন্তু চোখে সেই স্থির স্বাভাবিক ভাবটা। বেলকনির দরজায় দাঁড়িয়ে কিরিস বলে, ঘুমাওনি এখনো? লিসি একটু চমকে তাকায়, তারপর শান্তভাবে বলে, ঘুম আসছে না, হাওয়া ভালো লাগছিল। কিরিস পাশে এসে দাঁড়ায়। দুজনেই চুপ। কিছুক্ষণ শুধু বাতাসের শব্দ। কিরিস ধীরে বলে, আজ সারাদিনে একবারও তো কথা হয়নি আমাদের। লিসি মৃদু হেসে চোখ নামিয়ে বলে, আপনি তো ব্যস্ত ছিলেন। ব্যস্ত থাকি, কিন্তু তবে মনে হয়
কেউ আছে যাকে না দেখলে দিনের হিসাব অসম্পূর্ণ লাগে। লিসি চুপ করে থাকে। বাতাসে তার চুল উড়ে এসে ক্রিসের গালে লাগে। ক্রিস এক মুহূর্তে হাত বাড়িয়ে চুলটা আলতো করে সরিয়ে দেয়। লিসি নিঃশব্দে কেঁপে ওঠে, কিন্তু সে কিছু বলে না। ক্রিস তাকিয়ে থাকে চাঁদের দিকে, নিচু স্বরে বলে, সবাই ভাবে আমি নির্দয়, কিন্তু সত্যি বলতে যাকে ভালোবাসি তার সামনে আমি একেবারে অসহায়। লিসি মৃদুস্বরে বলে, ভালোবাসা কি সবসময় এমন হয়? ক্রিস তাকায় তার দিকে, চোখে গভীরতা। হয়তো না, কিন্তু আমারটা এমনই। নিঃশব্দ মুহূর্তটা ভরে যায় বাতাসের গন্ধে। দূরে একটা কুকুরের ডাক, তারপর আবার নীরবতা। লিসি ধীরে পা বাড়ায় রুমের দিকে। লিসি বলে, শুভরাত্রি। ক্রিস একটুখানি হাসে। ঘুমিও না, আজ খুব গভীর ভাবে। হয়তো দেখা হবে স্বপ্নে। লিসি কিছু বলে না, শুধু হালকা হাসে। দরজা খুলে ভিতরে চলে যায়। চাঁদের আলো ক্রিসের মুখে তখন এক অদ্ভুত শান্তি, তবু চোখের গভীরে আগুনের মতো কিছু জ্বলছে। এক মন ভালোবাসা, যা কেউ থামাতে পারবে না। সকাল 8টা, ভোরের আলো ধীরে ধীরে বাড়ির চারপাশে ছড়িয়ে পড়েছে। পাখির ডাক, হালকা বাতাসে ফুলের গন্ধ, সব মিলিয়ে একদম শান্ত, নিরিবিলি এক সকাল। ডাইনিং রুমে তখন সবাই উপস্থিত। টেবিলে সাজানো চা, বিস্কুট, পাউরুটি, ডিম আর লুচি। আনোয়ার সাহেব পত্রিকা হাতে বসে আছেন, পাশে সুপ্রিয়া, খালামণি। কিরিসও এসেছে সময় মতো। ধূসর রঙের শার্ট, হাতায় ঘড়ি, চুল নিখুঁতভাবে আঁচড়ানো, মুখে আগের রাতের কোনো ছায়া নেই। একেবারে স্বাভাবিক, স্থির, রাজকীয় এক উপস্থিতি। আরেক পাশে বসে আছে লিসি, এখনো রাতের শান্ত ভাবটা তার মুখে, চোখে হাত অদ্ভুত প্রশান্তি। আরবি, প্রিয়া আর অন্য মেয়েরা টেবিলে গল্প করছে। কে কখন উঠেছে, কে কত চা খেয়েছে, এসব নিয়ে হালকা হাসাহাসি। আরবি বলে, আজকে রোদটা বেশ নরম, নাস্তা শেষ গার্ডেনে বসবো, কি বলো? যারা হেসে উত্তর দেয়, চা হাতে ফুল দেখলে সকালটা আরো সুন্দর হবে। লিসিও মাথা নাড়ে, মৃদু হাসে। খাওয়া শেষে সবাই ধীরে ধীরে উঠে দাঁড়ায়। আনোয়ার সাহেব কিরিসের দিকে তাকিয়ে বলেন, আজ অফিসের একটু ব্যস্ততা থাকবে, তুমি হয়তো দেরি করবে ফিরে আসতে। কিরিস শান্ত স্বরে বলে, হ্যাঁ, কিছু ফাইল সাইন করতে হবে, বিকেলের আগে ফিরতে পারবো না। আনোয়ার সাহেব মাথা নেড়ে বলেন, ঠিক আছে, সাবধানে যেও। কিরিস একে একে সবাইকে বাই বলে বাইরে যায়। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে। মার্ক ইতিমধ্যে সেখানে অপেক্ষায়। রেহান কাবিরও ওর সঙ্গে যাবে বলে দাঁড়িয়ে আছে। দরজার কাছে এসে কিরিস একবার ঘুরে তাকায়। এরপর ওরা তিনজনই গাড়িতে উঠে রওনা দেয় অফিসের দিকে। ঘরের ভেতর থেকে ভেসে আসছে মেয়েদের হাসির শব্দ। সকালের নির্ভর সময়টা যেন পুরো বাড়িকে ঘিরে রেখেছে। মেয়েরা সবাই গার্ডেনে। লিসি হাতের কাপে চা নিয়ে বসে আছে। সামনে গাধা আর গোলাপির শাড়ি। আরবি বলছে, এই গাছগুলোতে নতুন মাটি দিতে হবে, না হলে ফুল শুকিয়ে যাবে। লিসি হেসে বলে, তুমি বললেই হয়ে যাবে, আমি বিকালে এনে দিব মাটি। সুরভি বইয়ের পাতা উল্টে চোখ লিসির দিকে দিয়ে যোগ করে দেয়, চলো কাল সকালেও এখানে বসবো, দারুণ লাগে এমন সময়। মেয়েরা এদিক ওইদিকে গল্প ব্যস্ত, আর এইদিকে আনোয়ার আর আনারুল চুপচাপ বসে আছে। আনোয়ার হাতের আঙ্গুলে খোঁচা দিয়ে কয়েকটা সবজি গাছ দেখছে। শেষ করে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, শীত তো পড়ে যাচ্ছে, তুমি গ্রামের দিকে গেলে কয়েকটা সবজি গাছ এনে দেবে তো। এদিকে জিনিস ভালো হবে না। কোথায় গ্রামের শাকসবজি আর কোথায় শহরের? মা, তুমি গেলে এনে দিও। মির্জা বেগম মাথা নাড়িয়ে উত্তর দিলেন। সুপ্রিয়া ও প্রিয়া নিজেদের মধ্যে বসে কিছু গল্প করছে। সে সময় আরবি যারাকে একটু খোঁচা দিয়ে বলল, এই যারা, তোর ঈশানের খবর কি? আমি জানি না। না জানলে হবে না, আমি তো ইয়াবের কাছে শুনেছি ও নাকি একটা মেয়ে আছে, কলিগ, মানে একই হাসপাতালে কাজ করে, ভালো বন্ধু নাকি ওদের। দেখেছিস তোর ঈশানকে নিয়ে যেন অন্য কেউ দৌড় না দেয়। আরবের কথা শুনে যারার মুখে সামান্য রাগ উকি দিলেও সে ভেতরে গিলে নিল। তা যাই হোক, চুপ চুপ কর তো এবার।
এখন। পাওয়া যায়, ঠিক আছে। মেয়েরা আনন্দে মিশছে। বিরক্তিকর সময়টা এখন তাদের জন্য পরিণত হচ্ছে আনন্দকর একটি মুহূর্ত। বিকেলের অপেক্ষায় তারা অধীর আগ্রহে বসে আছে। ওইদিকে দুপুর গড়িয়ে যাওয়ার বাড়ির বউরা রান্নাঘরে চলে গেছে রান্নাবান্নার কাছে ব্যস্ত হতে। আর আমরা ওই কাজের মধ্যে কথা বলতে বলতে সময়টা যাচ্ছে। মির্জা বেগমের গর্ভবতী বলে আমরা তেল মালিশ করবো, যারা চলে যায়। মির্জা বেগম পরন্ত বাইক বেরোয়। কোথায় যান মামনিরা? কিছু বলে ওঠে, আরে মামা। গাড়ি থাকতে পেরেরা, আমি গাছে উঠছি। রবি চোখ বড় বড় করে বলে, তুই গাছে উঠতে পারিস? খানবাড়ির মেয়ে আর খানবাড়ির মেয়েরা সব পারে। আমি বড় হয়েছি গ্রামে, আমি গাছে উঠতে না পারলে কে পারবে? তোমরা চুরি করেছি। দুজন সবাই আজকে হাসে, কিন্তু রাস্তা কাছে নিচে সবাই হাত বাড়িয়ে দেয়। এই নাও, একদম টাটকা। সবাই নিচ থেকে পেয়ারা নেয়, হাসাহাসি করে। লিচি নেমে এসে কোমরে হাত রেখে তাকায় উপরের দিকে। ওই দেখো, ওইটা উপরেরটা। কি সুন্দর পেয়ারা! কেউ যদি আমাকে একটু তুলে দিত, পারা যেত। সুরভি বলে, যা পেরেছিস তাই যথেষ্ট। কেউ দেখার আগে ভাগ এখান থেকে। যারা বলে, ওয়াও কি মিষ্টি। সবাই পেয়ারা কামড়ে খায়। আমি হাসি। আরবি বলে, চল, চল না, চল, না হলে কেউ দেখে ফেলবে। সাদা পাতলা গ্লাস ওয়ালা চশমা, যে তার চোখের তীক্ষ্ণতা আরো বাড়িয়ে দিচ্ছে। যেন ওরা এক একটা শিশুসুলভ অপরাধ ধরা পড়ছে। কিন্তু শাস্তিটা কত ভয়ঙ্কর হবে তা কেউ জানে না। যারা ভয়ে ভাঙা গলায় বলে, ও ভাইয়া, আমরা এখানে একটু হাঁটতে এসেছিলাম। কিন্তু সামান্য মাথা কাত করে নিচের দিকে তাকায়। তার ঠোঁটের কোণে হালকা একটা ঠান্ডা হাসি। একটু থেমে নিচু গলায় বলে, হাঁটা নাকি কোনো কিছু। লিজির চোখ নামিয়ে
নামিয়ে আছে, তার আঙুলের মাঝে চেপে লে হালুয়া লিস পালা। তাহলে সবাই দৌড় দেয়, লিসিও যেতে চায়। তখনই কিরিস তাড়াহুড়া করে লিসির ওড়না টেনে ধরে। লিসি আলতো করে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলে, ছাড়ুন। কিরিস সরাসরি ঝুঁকে বলে, না। কি করছিলে? চুরি করছিলাম, আপনি করবেন? লিসি কষ্টে কষ্টে বললে কিরিস একটু এগিয়ে এসে তাকে দেখে। গাড়িতে বসে থাকা মার্ক কিছু বলার চেষ্টা করলে কিরিস তীক্ষ্ণ দৃষ্টিতে সে চুপ হয়ে যায়। লিসি মার্কের দিকে তাকিয়ে আওয়াজ করে বলে, মার্ক আঙ্কেল, আপনি গাড়ি নিয়ে বাড়ি যান, আপনার মালিক আজ হেঁটে বাড়ি যাবে। কিরিস লিসির এই আচরণে অলক্ষিত অবাক। মার্ক আর কিছু বলার আগে কিরিস মার্কের দিকে তাকিয়ে বাড়ি নিয়ে যেতে বলে। কিরিসের অনুমতি পেয়ে মার্ক গাড়ি নিয়ে চলে যায়। ফাঁকা রাস্তা, দুজনে রাত্রির আগে ধূসর আলো দাঁড়িয়ে। লিসি হাতে থাকা পেয়ারা কামড় দিয়ে কিরিসের দিকে এগিয়ে দিয়ে বলে, খাবেন? না, পেয়ারা খাই না। তাহলে তো এবার আপনাকে খেতেই হবে, নিন ধরুন। হঠাৎ লিসি এক প্রকার জোর করে কিরিসের গালের কাছে পেয়ারা দিয়ে দেয়। কিরিস অবাক হয়ে একটু কামড়ে নেয়। পেয়ারাটা সত্যিই মিষ্টি। কি মিষ্টি না? না হলেও যেহেতু যেহেতু তুমি এটা খেয়েছো, তাই অবশ্যই এটা মিষ্টি হবে। আপনার ফালতু কথা বাদ দিন আর আমাকে একটু উপরে তুলুন তো। ওই পেয়ারাটা পারবো, তারপর বাড়ি যাব। নিজেতে চোর আর আমাকেও তোমার সাথে চোর বানিয়ে দিচ্ছ। যদি গাছের মালিক দেখতে পাই তাহলে কি হবে বলো তো? লিসি চট করে বলে ফেলে, কি আর বলবে, বিখ্যাত বিজনেসম্যান কিরিস পেয়ারা চুরি করতে গিয়ে ধরা পড়েছে, কি লজ্জার কথা। কিরিস হয় কিরিস হয় একটু কণ্ঠ কঠোর করে, আজকে একটু বেশি কথা বলছো না? লিসি বলে, ও হুম, বলছি। তাহলে আমাকে ধরবেন নাকি? পাশের বাড়ির আঙ্কেলকে ডেকে আনবো আমাকে ওঠানোর জন্য। কিরিস হাসি মিশিয়ে উত্তর দেয়, আমি জানতাম না তুমি এত বড় মাপের চোর। বা দাও বাদ দাও। তাহলে আমার সাথে এখন এখন আর আপনার সম্পর্ক রাখতে হবে না, আমার বয়ফ্রেন্ড হতে হবে না। কিরিস মুচকি হেসে এক পা এগিয়ে এসে লিসির কোমর ধরে তাকে উপরে তোলে। লিসি প্রথমে একটু বেসামাল হয়ে পড়ে, এই এই আস্তে, চুপ করো, দ্রুত করো, বাড়ি যাব। কেবল পেয়ারটা লিসির হাতে নাগালে পেয়েছে, হাত দিয়ে ছিঁড়ে মুঠো করে রাখলো ঠিক সেই সময়ে। ও পিং রাগে একটা কণ্ঠ ফেটে ওঠে উপর থেকে, কারো কণ্ঠ বসন্ত গলায় বলে, এই এই, কে আমার পেয়ারা গাছে দাঁড়িয়ে আছে? এই কথা শোনা মাত্র লিসি দ্রুত করে নামার চেষ্টা করে। হঠাৎ করে অস্বাভাবিক গতিতে নামতে গিয়ে লিসি বেসামাল হয়ে যায়। তার কারণে কিরিসের হাত লিসির কোমর থেকে খানিক আলগা হয়ে পড়ে। দুজনে মিলে রাস্তার উপর গড়াগড়ি খেয়ে পড়ে যায়। সোজা পাকা রাস্তার উপর কিরিস আর লিসি পড়ে যায়। পড়ে যাওয়ার সময় কিরিস লিসির মাথার নিচে হাত দেয়, যেন মাথায় আঘাত না লাগে। পাকা রাস্তায় জোরে হাত পড়ায় সঙ্গে কিরিসের হাতটা খানিক ঝুলে যায়। পাকা রাস্তায় জোরে হাত পড়ার সঙ্গে কিরিসের হাতটা খানিক ঝুলে যায়। লিসি কষ্ট পাবার ভান করে দ্রুত উঠে দাঁড়ায়, কিরিসের সঙ্গে উঠে দাঁড়ায়। চারদিকে হঠাৎ জেগে ওঠে নীরবতা। পথটা এখন বয়স্ক ব্যক্তির দিকে। দুজনের চোখে লজ্জা ও অস্বস্তির মিশ্রণ। কিরিস দ্রুত লিসিকে সামলান। কষ্টে মিশে আছে সামান্য তিক্ততার লুকানো সতর্কতা। তাকে টেনে দিকে দিকে দাঁড়ায় তাকে টেনে দিকে দিকে দাঁড়ায় তার দিকে দাঁড় করায়, যেন কেউ আর কোনো অপ্রতিকার বাক্য খুঁজে না পায়। বয়স্ক লোকটার কণ্ঠ আবার শোনা মাত্র লিসি থমকে যায়। চোখ বড় করে কিরিসের দিকে তাকায়। এক মুহূর্তে দেরি না করে নিজের হাতে থাকা পেয়ারটা কিরিসের হাতে গুজে দেয়। তারপর হঠাৎ তার হাত দুটো শক্ত করে ধরে বলে, লিসির চোখ বড় বড় করে তাড়াহুড়া গলায় বলে, চলুন, দৌড়ান। বলেই এক প্রকার টেনে নেয় কিরিসকে। পথে গাছের পাতা উড়ছে, তাদের ওড়নার শার্ট বাতাসে উড়ছে। লিসের খোলা চুলের হালকা করে কিরিসের মুখে লাগছে। বাতাসে দুলে ওঠা তার জামাটার তাদের এক অবিশ্বাস্য মুহূর্তটা যেন জীবনের পাতায় আজীবন লেখা থাকবে, কখনো হারিয়ে যাবে না। একটা স্মৃতি, ভালোবাসার স্মৃতি, একটা অমর স্মৃতি।
আর দুজন একসাথে দৌড়াচ্ছে, যেন বাচ্চাদের মতো এক অপরাধ করে পালাচ্ছে, হাসতে হাসতে। নিঃশ্বাস ফুলিয়ে আসছে, তবুও থামছে না। কিরিসের মুখে এক মুহূর্তের অবিশ্বাসের হাসি। তার জীবনে সে অনেক কিছু থেকে দৌড়েছে, বন্দুক, গ্যাং, বিপদ, রক্ত, মৃত্যু, কিন্তু এভাবে হাত ধরে একটা মেয়ের সাথে হেসে দৌড়ানো, এটা একদম নতুন অনুভূতি। লিসের হাসিটা উচ্ছ্বাসিত, চোখে দুষ্টুমি ঝিলিক। সে কিরিসকে টেনে নিয়ে যায় রাস্তার এক কোণে, যেখানে কেউ দেখতে পায় না। দুজন হাঁপাতে হাঁপাতে থেমে যায়। লিসি দেওয়ালের পাশে হেলান দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলে, উফ, বাঁচলাম। তার মুখে শিশুসুলভ আনন্দের হাসি। কিরিস তাকে তাকিয়ে থাকে, হাসছে, ক্লান্ত, তবুও চোখে অদ্ভুত আলো। তার বুকের মধ্যে কোথাও কিছু কাঁপে, একটা নতুন অচেনা অনুভূতি। কিরিস নরম গলায় বলে, তুমি জানো, আমার জীবনে আমি অনেক কিছু থেকে পালিয়েছি, কিন্তু এভাবে হাত ধরে হাসতে হাসতে কখনো না। লিসি তার দিকে চেয়ে হালকা হাসে। তাহলে আজ থেকে শিখে নিন, মিস্টার কিরিস রায় চৌধুরী। দুজনের চোখে চোখ পড়ে, মুহূর্তটা যেন থেমে যায়। রোদের আলো গাছের ফাঁক দিয়ে তাদের মুখে পড়ে। হাওয়া বয়ে যায় নিঃশব্দে, শুধু নিঃশ্বাসের শব্দ আর অদ্ভুত এক নীরবতার উষ্ণ চারপাশে ছড়িয়ে থাকে। লিসি এখনো হেসে হাঁপাচ্ছে। ক্রিস চুপচাপ তাকিয়েছে তার দিকে। তার মুখে ঘামের বিন্দু, চুলের গোছা উড়ে এসে কপালে লেগেছে। ক্রিসের বুকের ভিতর হালকা কিছু নড়ে ওঠে। লিসি হাসতে হাসতে, দেখলেন তো, পালানো কিন্তু খারাপ কিছু না। ক্রিস চোখ কুঁচকে ঠান্ডা গলায়, তুমি পাগল? তোমার মতো মেয়েরা মেয়েরা মানুষকে বিপদে ফেলতে জন্মেছে। লিসি ভ্রু তুলে বলে, বিপদে? পেয়ারা চুরি করে পালানো নাকি বিপদ? নাকি বিপদ? তুমি জানো না আমি কি কি থেকে পালিয়ে জীবনে আজকে প্রথম একটা মেয়ে আমার হাত টেনে দৌড়েছে। লিসি চুপ করে তার দিকে তাকিয়ে থাকে। একটা মুহূর্তের জন্য চারপাশটা নিঃশব্দ, শুধু দূরে বিকেলের আলো মাটিতে ছায়া ফেলেছে। তারপর হালকা ভঙ্গিতে লিসি বলে, তাহলে আজ আপনি নতুন কিছু শিখলেন, তাই না? ক্রিস নিচু স্বরে বলে, তুমি খুব আলাদা, লিসি। লিসি মুখ ঘুরিয়ে নেয়, গালে হালকা লজ্জার ছোঁয়া। ক্রিস পাশ থেকে হাঁটতে হাঁটতে গম্ভীর মুখে বলে, চলো, এখন বাড়ি যাওয়া দরকার। লিসি ঠোঁট বাঁকিয়ে, রাগ করলেন? ক্রিস মুখ শক্ত করে বলে, রাগ করিনি, কিন্তু তুমি ভাগ্যবান যে আমি এখন কথা বলছি। লিসি দুষ্টু হেসে বলে, ওহ, মানে ভয় পেয়ে গেছেন? ক্রিসের চোখে তীক্ষ্ণ দৃষ্টি। ভয় আমি পাই না, লিসি। আর তোমার জন্ম যদি আমাকে বিপদে ফেলার জন্য হয়, তাহলে আমি সারা জীবন বিপদে পড়তে রাজি। লিসির হাঁটা থেমে যায়। সে তাকিয়ে থাকে ক্রিসের মুখের দিকে, যেখানে ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি আর চোখে ভয়ঙ্কর গভীরতা। লিসি আস্তে করে চোখ তুলে তাকিয়ে বলে, আপনি সত্যিই অদ্ভুত, তোমার মতোই। দুজন ধীরে ধীরে গেটের দিকে হাঁটতে থাকে। আকাশে হালকা সূর্যাস্তের আভা, হাওয়াটা ঠান্ডা। লিসি মাথা নিচু করে হাঁটছে, আর কিরিস তার পাশে নীরবে। তবু মনে মনে সেই দৌড়ানোর মুহূর্তটা যেন বারবার ফিরে আসছে তার চোখে। যেভাবে লিসি হাত ধরে টেনেছিল তাকে, যেভাবে প্রথমবার সে সত্যিকারে বেঁচে থাকার অনুভব করেছিল। বিকেলের আলো ম্লান হয়ে এসেছে। বাড়ির হলরুম তখন গল্প চলছে। আনোয়ার, আনারুল, মির্জা বেগম, কাবির, রিহান সহ অনেকেই বসে। হাসাহাসি, চায়ের কাপ, আলাপচারিতা। এমন সময় হঠাৎ গেটের দিক থেকে দুইটা ছায়া দেখা যায়। লিসি আর কিরিস দুজনে হাঁটছে নিঃশব্দে। লিসির মুখ লাল, চোখে লজ্জা, আর কিরিসের মুখে সেই চেনা গম্ভীর ভাব, ঠোঁটের কোণে চাপা রাগ, চোখে নিঃশব্দ ধমক। সবাই থেমে যায়, একসাথে তাকায় ওদের দিকে। হঠাৎ নীরবতা নেমে আসে, শুধু পেছনে একজন চাকরিনীর কণ্ঠ শোনা যায়, চা দেবো স্যার? আনোয়ার ভ্রু কুঁচকে বলে, এই তোরা কোথা থেকে আসছিস? লিসি মাথা নিচু করে মেয়েদের দিকে এগিয়ে যায়, গিয়ে তাদের মাঝে বসে পড়ে। তার গলায় নিচু স্বর, পেয়ারাগুলো কই? যারা ধীরে ধীরে বলে, আছে, বেশ কয়েকটা, পরে নিস, না হলে এখন জানলে মার একটাও বাইরে পড়বে না। তুই তো পালিয়েছিলি। আরবি চুপচাপ হেসে বলে, কিরিস ভাইয়ের সামনে কিছু বলিস না। লিসি চোখ নামিয়ে নেয়। এদিকে কিরিস দরজার পাশে দাঁড়িয়ে চোখ কুঁচকে একবার তাকায়। সব মেয়েরা মুখে ভয়, কেউ হাসতে পারছে না। তার চোখে এমন এক দৃষ্টি, যেন শুধু দৃষ্টিতেই সবাই চুপ হয়ে যায়। আনোয়ার অবাক হয়ে বলে, কিরিস, ব্যাপারটা কি? কিরিস ঠান্ডা কণ্ঠে, চুরি। সবাই একসাথে, চুরি? হ্যাঁ,
আমাদের বাড়ির মেয়েরা আজ পেয়ারা চুরি করাও শিখে গেছে। তার ঠোঁটে রাগ মেশানো ঠান্ডা হাসি, চোখ গিয়ে পড়ে লিসির উপর। মির্জা বেগম চোখ বড় বড় করে বলে, হায় আল্লাহ, পেয়ারা চুরি! সুরভি চুপচাপ বলে, ওটাও মিষ্টি পেয়ারা ছিল, খারাপ না। ক্রিস ভ্রু তুলে তাকায়। সুরভি তাড়াতাড়ি মুখ নিচু করে। আনোয়ার মুখে হালকা হাসি টেনে গম্ভীর হয়ে বলে, এই বয়সে সবাই একটু দুষ্টুমি করে, কিন্তু পরের বাগানের গাছে ওটা ঠিক না, তাই না ক্রিস? ক্রিস কঠিন কণ্ঠে বলে ওঠে, না, ঠিক না। তার গলা এমন ঠান্ডা যে মেয়েরা সবাই নিঃশব্দ। লিসি চুপচাপ নিজের ওড়নার কোণা ঘুরিয়ে বসে। ঠিক তখনই কাবির আর রিহান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, লিসি এর মধ্যে মুখ ফুসকে বলে, আপনিও তো আমাকে পেয়ারা চুরি করতে সাহায্য করেছেন। সবাই লিসির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কারোর মুখে কোনো কথা নেই। ক্রিসের সামনে এত বড় দুঃসাহস দেখানোর ক্ষমতা কারোর হয়নি এখনো। কিন্তু লিসি এমন কথায় সুপ্রিয়া নিজের হাসি বন্ধ রাখতে পারল না। সুপ্রিয়া বলে, যাক, কিছু তো একটা করেছিস এই জীবনে। কথা শেষ হতেই বাড়ির বড়দের মুখে হালকা হাসি খেলে যায়। আর ক্রিস তো লিসির দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে লিসিকে এখন হাতের কাছে পেলে কি করতো তা সে নিজেও জানে না। লিসি মুখ নিচু করে বসে তার বলে ফেলা কথাই নিজেই নিজেকে গালি দিচ্ছে। কাবির বলে, ওরে ভাই, ক্রিস ভাই তো ধরা খেয়ে গেছে। রিহান বলে, এই প্রথম দেখি ভাইয়ের সাথে কেউ চুরি করে পালিয়েছে। সবার মুখে হাসি ফুটে ওঠে। মির্জা বেগম মুখে হাত চেপে হাসি লুকানোর চেষ্টা করেন। আনারুল ঠোঁট চেপে বলে, বাহ, পেয়ারা প্রেম শুরু। ক্রিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় ওদের দিকে। ক্রিস বলে, আর কিছু বলবে? কাবির আর রিহান তখনই সোজা হয়ে বসে যায়। মুখ নিচু করে রিহান চুপচাপ বসে বলে, না ভাইয়া। পুরো বারান্দা আবার নিঃশব্দ। শুধু এক কোণে লেসি মুখ নামিয়ে সামান্য হেসে নেয়। আর ক্রিস সেটা দেখে ফেলার পর নিজের মুখে যেন তীক্ষ্ণ হাসি চেপে রাখে। আনোয়ার চায়ের কাপে হাত দিয়ে, ঠিক আছে, আজকের মতো শাস্তি মাফ। কাল থেকে কিন্তু কেউ গাছে উঠবে না। লিচি চুপচাপ ধীরে বলে, জি মামা। ক্রিস পাশ দিয়ে যেতে যেতে শুধু ফিসফিস করে বলে, আর একবারও এমন কাজ করে ধরা পড়লে শাস্তিটা আমি দেব। লিসির হৃদস্পন্দন বেড়ে যায়। তার মুখে লজ্জার ছাপ, চোখে মিষ্টি ভয়। আর দূরে কাবির রিহান আবার মুচকি হেসে বলে ওঠে, উফ ভাই, পেয়ারা কাহিনী ইতিহাস হয়ে যাবে। আর কোনো কথা কানে না নিয়ে ক্রিস সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেই সবাই কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে ওর পেছনের দিকে। লিসি নিচু মাথা নিচে করে পেছনে হাত দিয়ে আলতো করে সে পেয়ারাটা বের করে আনে। সবাই হতবাক। তারপর কাবির হঠাৎ হু হু করে হেসে ওঠে, দেখলি তো, ক্রিস ভাইয়ের হাত থেকে পেয়ারাও লিসি উদ্ধার করে ফেলেছে। রিহান সঙ্গে সঙ্গে বলে ওঠে, ওই পেয়ারা এখন ইতিহাসের নাম লিখবে। সবাই হেসে ওঠে। মেয়ের দলও চাপাহাসিতে হেঁটে পড়ে। লিসি একটু হেসে চুপচাপ বসে। আরবি গিয়ে এসে বলে, এই যে চোর বাবু পেয়ারা ফেরত দিল, এখন খাওয়া শুরু করা হোক। সবাই মজা করে হাসে। তখন মির্জা বেগম একদম শান্ত গলায় বলে ওঠেন, আমি না কতবার বলেছি ওকে এই অভ্যাসগুলো একটু কমাতে। ওই গাছে চড়াও, ফুল তুলতে যাও, পেয়ারা পাড়া, সবই ওর সেই গ্রামের অভ্যাস। বারণ করতে করতে আমারই হাল ছেড়ে গেছে। ভাবছিলাম শহরে এসব করতে পারবে না, কোথায় কি। এই কথা শুনে আনোয়ার চায়ের কাপ নামিয়ে হেসে বলে, আরে মা, এসব জিনিসই তো মেয়েটারই প্রাণ। আর লিসি অভ্যাসগুলোই তো আমার ভালো লাগে। গম্ভীর মুখে গৃহিণী সুলভ কণ্ঠে পাশে বসে প্রিয়া বলে ওঠে, হ্যাঁ ঠিক বললেন, তবে এসব না মানে বেয়াদবি। এভাবে রাস্তা থেকে পেয়ারা পেড়ে খাওয়া, এটা ঠিক না। খাওয়ার ইচ্ছা হলে চেয়ে খাবি, না হলে আমাদের বলবি, আমাদের কি কম আছে? কিন্তু সত্যি বলতে চুরি করা জিনিস একটু মিষ্টি হয়। এই কথাতে আবার হাসির ঢেউ। কাবির রিয়ান আরবি সবাই একসাথে বলে ওঠে, গ্রাম হোক আর শহর, চুরি করা পেয়ারা কিন্তু দারুণ স্বাদের। আরবি পেয়ারাটা কেটে সবাইকে দেয়। এই নিন, সবাই খান চুরি করা মিষ্টি স্বাদের পেয়ারা। সবাই হাসতে হাসতে খেতে শুরু করে। মির্জা বেগমও শেষে মুখে লুকিয়ে মৃদু হাসেন। আর আনারুল মজা করে বলেন, পরের বার পেয়ারা খেতে মন চাইলে সরাসরি বলবে, আমাদের বাগানের গাছগুলো তোমাদের জন্যই।
লিসি মাথা নিচু করে হাসে, ঠোঁটের কোণে ছোট্ট লজ্জার ছোঁয়া। আর আশেপাশে সবাই মুখে শুধু হাসি। নিচে সবাই হাসাহাসি ঠাট্টা করছে, পেয়ারা কাটছে, গল্প চলছে, কিন্তু উপরতলা পুরো নিস্তব্ধ। সিঁড়ির দিক থেকে আসছে হালকা হলুদ আলো। ক্রিস নিচের রুমে দরজা আধ খোলা রেখে ভেতরে বসে আছে। সে হাতের হাতা গোটানো, হাতের কাটা অংশে লালচে দাগ, মাটিতে ছোট রক্তের এক ফোঁটা পড়েছে। সে খুব শান্তভাবে বসে আছে, কিন্তু মুখে সেই গোপন ব্যথা। চোখ দুটো জানালার দিকে, যেন চিন্তায় ডুবে আছে। নিচের হাসির শব্দ উপরে আসলেও সে নির্বাক হয়ে থাকে। সবাই বসে আছে একসাথে, আর মেয়েরা নিজে মজা করছে। কিন্তু লিজির হঠাৎ মনটা কেমন দোলা দেয়। তার চোখে ভেসে ওঠে সেই মুহূর্ত, যখন গাছের নিচে পড়ে যাচ্ছিল সে, আর ক্রিস হাত দিয়ে মাথা বাঁচাতে গিয়েছিল, নিজের হাতটাকে কেটে ফেলেছিল। একটা ভয়ের মতো কষ্ট বুকের উপর চেপে বসে। সেই দৃশ্যটা মনে পড়তেই যেন নিজেকে বড্ড অপরাধী করছে লিসি। সবার মাঝ থেকে কেন জানি তার মনটা সবার মাঝে নেই। লিসি আর বসে থাকতে না পেরে সবার মাঝখান থেকে নিঃশব্দে সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠে যায়। ওকে উপরে উঠে যেতে দেখতে বলে, যারা বলে উঠি, কি করতে যাচ্ছিস উপরে? একটু ফ্রেশ হয়ে আসি, আবার একটু পরে আসবো। লিসি সোজা গিয়ে দাঁড়ায় ক্রিসের দরজার কাছে। দরজা আধ খোলা। ভেতরে দেখা যায় ক্রিস এক কোণায় বসে, কেটে যাওয়া হাতাটা টেবিলের উপর একপাশে রেখে দিয়েছে। লিসি কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো করে দরজায় নক করে। ক্রিস চোখ না বুঝে সোজাসাপটা বলে, ভেতরে এসো। লিসি লিসি ধীরে ভিতরে ঢোকে। ক্রিস মাথা তুলে তাকিয়ে দেখে তার চোখে বিস্ময় আর সাথে একটু উষ্ণতা। লিসি মৃদু ভাঙা গলায় বলে, আপনার হাত কেটে গেছে। ক্রিস যেন বিষয়টাকে হালকা করতে চায়। কিছু হয়নি। কিন্তু লিসি কাছে গিয়ে ক্রিসের হাত নিজের হাতে তুলে নেয়। মেয়ে হিসেবে তার স্পর্শ নরম, আবার ভয় ভরা। লিসির চোখে মায়া জমে যায়। লিসি ফিসফিস করে বলে, কিছু হয়নি মানে? আপনি আমাকে বাঁচাতে গিয়েছিলেন, গিয়ে এটা হয়েছে। ক্রিস প্রথমে কিছু বলে না। তার চোখ শুধু লিসির মুখে স্থির হয়ে থাকে। এত কাছে লিসিকে দেখলে তার ভেতরটা নরম হয়ে যায়। লিসি নিজের ওড়নার কোণা চেপে থাকা পানির গ্লাসে হালকা ভিজিয়ে আলতো করে ক্রিসের হাতে চেপে ধরে। রক্তটা মুছতে গিয়ে তার হাত কাঁপে। ব্যথা লাগছে? ক্রিস ধীরে মাথা নাড়ে। না, এখন না। লিসি মাথা তোলে। দুজনের চোখে চোখ পড়ে। হাওয়া থেমে যায়। এক অচেনা উষ্ণতা সারা রুমে ছড়িয়ে পড়ে। লিসি এমন মন খারাপ করে বসে থাকতে দেখে ক্রিস তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয়। মন খারাপ কেন? কি হয়েছে? আমার জন্য আপনার হাতটা কেটে গেল। কি দরকার ছিল আমার মাথার নিচে হাত দেওয়ার? ক্রিস বলে, যদি তোমার মাথায় আঘাত লাগতো, তাহলে তুমি যেটা মাথায় অনুভব করতে, আমি সেটা রুহে অনুভব করতাম। আর যদি রুহে ব্যথা লাগে, তাহলে বলো, আমি কিভাবে বাঁচি? ক্রিসের কণ্ঠে এমন এক শান্ত গম্ভীরতা, এমন এক মায়া, যেন প্রতিটি শব্দে ও সমস্ত সত্তা গলে আছে। লিসি নির্বাক হয়ে যায়। কেউ এমন করে কথা বলে? প্রতিটি শব্দ যেন তাকে ক্রিসের কাছে আরো টেনে নিচ্ছে অজান্তেই। প্রতিটি শব্দ যেন তাকে ক্রিসের আরো কাছে টেনে নিয়ে যাচ্ছে অজান্তেই। লিসি বলে, হয়েছে, এখন আর এসব বলতে হবে না। হাতে ব্যথার জায়গায় ব্যান্ডেজ লাগিয়ে নিবেন, না হলে আরো ব্যথা বাড়বে। কেস কিছু বলে না, শুধু স্থির চোখে তাকিয়ে থাকে, যেন নিঃশব্দে হাজার কথা বলে ফেলেছে। লিসি ধীরে ধীরে উঠে যেতে থাকে। পেছন থেকে ক্রিস মুচকি হেসে বলে, ভালোই তো দেখছি, খেয়াল করছো। এতটুকু কেটে গিয়েছে, এত ব্যস্ততা। আর কিভাবে বুঝলে আমার হাতে লেগেছে? লিসি থেমে যায়। একবার ঘুরে তাকায়। চোখে এক অদ্ভুত দীপ্ত, শান্ত অথচ ভেতরে ঝড়। ওই যে আপনি বললেন, আমার ব্যথা লাগলে আপনার রুহে লাগে, তেমন আপনার ব্যথা লাগলে আমারও রুহে লাগে। আপনার ব্যথা অনুভব করার ক্ষমতা আমার জন্ম থেকেই আছে, কারণ প্রিয়তম, জন্ম থেকে আমার তোমারই জন্য, তাই ব্যথাটাও আমারই। কথাগুলো বলার পর লিসি নিজেই থমকে যায়। এই কথা সে কিভাবে বলল, নিজেই বুঝতে পারে না। মনে হয় কোথাও গভীর থেকে হৃদয়ে গহীনে জমে থাকা কোনো অজানা স্মৃতি
নিজে থেকে উচ্চারিত হলো তার মুখে। কিরিস স্তব্ধ, চোখে কেমন এক অজানা সাগর ভাসে। লিসির সে অদ্ভুত কথাগুলো যেন ওর মনের গোপনে দরজা খুলে দিল। পুরনো স্মৃতি, হারিয়ে যাওয়ার সময়, অচেনা অনুভূতির ঢেউ। লিসি আর দাঁড়িয়ে থাকতে পারে না। বুকের ভেতরটা কেমন যেন ভার হয়ে যায়, চুপচাপ নিচে নেমে যায়। পেছনে শুধু ক্রিসের নিঃশ্বাসের ভারী শব্দ, যেন যেন সেই নিঃশ্বাসে লিসির নাম মিশে আছে।